দর্শক, দেশ বিদেশ থেকে যেখান থেকে শুনছেন আমাদেরকে নিউ নেশন মাল্টিমিডিয়া সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চাই দেশের যে বর্তমান পরিস্থিতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং দেশে যে সমসাময়িক সমস্যাগুলি নিয়ে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম। শাহ আলম, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুরুতেই যে বিষয়টি একটু সবার সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 5 তারিখে এই গত এক সপ্তাহ আগে বাংলাদেশে সরকারের একটি পরিবর্তন হয়েছে। বিশেষ করে তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সরকার ছিল, দীর্ঘকালীন একটি রিজিম বলা হয়েছে সেটাকে, সেই শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র আন্দোলনের নজিরবিহীন ছাত্র গণ অভ্যুত্থানের মুখে। সর্বশেষ শেখ হাসিনা সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারপরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বাংলাদেশে, কে নিবে, কিভাবে হাল ধরবে, কারা ধরবে। তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, যেখানে নোবেল জয়ী নোবেল জয়ী জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 সদস্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই সরকার গঠন হওয়ার একদিনের পর থেকেই নানান জায়গায় নানান আলোচনা হচ্ছে এবং সংখ্যালঘু ইস্যুটা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আমরা এই নিয়েও কথা বলবো। সার্বিকভাবে দেশের বর্তমান পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে এবং করণীয় কি, আমরা সেই বিষয়ে জানতে চাইব। এ বিষয়ে আমি জনাব শাহ আলম সাহেব, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, এই যে আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন হলো এবং একটি দীর্ঘদিনের সরকারের পরিবর্তন হলো, সেই প্রেক্ষিতে যে নতুন সরকার আসলো, তারা এই যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং আমাদের সামনে এখন যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে হামলা মামলার বিষয়টি সামনে এসছে, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য। গত 16 বছর যে অন্যায় অবিচার হয়েছে, সে অন্যায় অবিচারকে রুখে দেওয়ার জন্য মানুষের মনে একটি কষ্ট, ঘৃণা দানা বেঁধে উঠেছিল। আপনি যে প্রশ্নটা করলেন যে সংখ্যালঘু, আমরা পত্রপত্রিকায় সাংবাদিকদের মধ্য থেকে জানতে পারি এই বেশিরভাগ সংখ্যালঘুর হত্যাকাণ্ড, জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, এগুলোর সাথে সরাসরি আওয়ামী লীগ জড়িত এবং এগুলো নিউজ হয়েছে। এটি একটি ইস্যু। যেরকম সরকার কোনো কাজ অপকর্ম ঢাকবার জন্য বলে দেন যে এটা জামাত বিএনপির কাজ, তো সুতরাং এখন বর্তমান নোবেল লরিয়েট সর্বজনাব, সারা বিশ্বে যার সম্মান সুখ্যাতি, বিশ্বের জ্ঞানী মেধাবী ব্যক্তিরা, আলোচিত ব্যক্তিরা, আপনি জানেন ফুটবল তারকা মেসি পর্যন্ত এবং রাষ্ট্রপতিরা পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে একটু ছবি উঠানোর জন্য দাঁড়িয়ে থাকেন। এই ডক্টর ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে কালিমা লেপন করার জন্য, স্টিগমাটাইজ করবার জন্য এই ইস্যুটা নিয়ে আসা হয়েছে। এই ইস্যুটা নতুন নয়, এটা বহু আগের ইস্যু। কারণ যখনই আওয়ামী লীগ নিজের ব্যর্থতা ঢাকবার জন্য তারা এই হিন্দুদের উপর আক্রমণ করে। আমি আমার নিজের একটা ফেসবুক বার্তা আমি বলছিলাম যে যারা প্রভাবশালী হিন্দু বাংলাদেশে, যারা যাদের আঙ্গুলে হলে না অনেক কিছু হয়, ওদের কিছু হয় না, ওদের একটা কেশাগ্র স্পর্শ করবার ক্ষমতার কারণে, কিন্তু যত নিরীহ অসহায় হিন্দুদের উপর আক্রমণ হয়। আমি আমার এলাকার হিন্দুদেরকে যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করি এবং তাদের উপর অত্যাচার অবিচার হলে সেটা আমি রুখে দাঁড়াই। কিন্তু আমার একটা বোধ তৈরি হয়েছে যে এটি একটি দলের একটা রাজনৈতিক খেলা। জি, আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, এই যে আপনি বলছেন হিন্দুদের উপরে আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেটি নতুন কিছু নয়। আমরাও যতটুকু জানি সাংবাদিকতার কারণে এবং পড়াশোনার কারণে যতটুকু আমরা বুঝতে পেরেছি, জেনেছি,
বিশেষ করে 1991 সালে আপনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষক, আপনার মনে আছে, এবং আপনি ইতিহাসেরও শিক্ষক হিসেবে আমরা জানি আপনি পিএইচডি গবেষণা করছেন মালয়েশিয়াতে। তো এই যে এই সংখ্যালঘু নির্যাতনের যে ট্রাম্প কার্ড যেটাকে বলা হচ্ছে, সেটি শুরু হয়েছে 91 সালে। তো এইটা কি আপনি মনে করেন যে আসলে এরা ভোটের একটা বড় মাপের প্রভাবক বা নিয়ামক, এই কারণেই কি আনা হয় এটাকে? অবশ্যই, শুধু ভোটের জন্য না, এটা হচ্ছে একটা ট্রাম্প কার্ড। 90 গণঅভ্যুত্থানে এরশাদ শাহীর বিরুদ্ধে আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। 6 ডিসেম্বর আমি ফার্মগেট থেকে রং ছিটিয়ে শাহবাগ পর্যন্ত এসেছি। তখন বিপুল ভোটের ব্যবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এই আকাশচুম্বী জনপ্রিয়তাকে নষ্ট করবার জন্য, কালিমা লেপন করবার জন্য এই ইস্যুটি সামনে নিয়ে আসে। এখন আপনাকে আরেকটি জিনিস প্রশ্ন করতে হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরকে আমরা সম্মান করি, মর্যাদা দিই, আসবো সেদিকে। হ্যাঁ, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, কিন্তু তাদেরকে এই ইস্যুটা নিয়ে ব্যবহার করা হচ্ছে। আর আপনারা জানেন, আমি আবারও বলি, এই ইস্যুটা সম্পূর্ণ একটি দলের ইস্যু। তারা এইটা এক এক সময় এক এক ট্রাম্প কার্ড তারা বাহির করে, কখনো যুদ্ধাপরাধী, কখনো বিএনপি, কখনো রাজাকার, যার কারণে আমাদের কোমলমতি ছাত্ররা নিজেদেরকে রাজাকার বলছিল এবার। জি, যেমনটা আপনি বলছেন, আমরা জানি সর্বশেষ কথার ধরে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর আসনে থাকা শেখ হাসিনা, যিনি ইতিমধ্যে ভারতে পালিয়ে আছেন। তো এই যে কাউকে স্টিগমাইজ করা, কাউকে কালিমা লেপন করার যে প্রবণতা, সেটি কারা করেছেন সেটি নিশ্চয় আলোচনার দাবি রাখে। কিন্তু এই প্রবণতার সর্বশেষ তাহলে ইস্যু কি এখন একমাত্র ইস্যু এখন সংখ্যালঘু ইস্যু? কারণ আপনি জানেন সম্ভবত 1 তারিখেই সরকার একটি বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলামের মতো একটি দলকে তারা নিষিদ্ধ করেছে। তারপরেই কিন্তু 5 তারিখে এই বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার, সেখান থেকে যা হওয়ার তো সব হয়ে গেছে। তো এই জামাতের ট্রাম্প কার্ডও অলমোস্ট শেষ, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তাহলে এখন কি আওয়ামী লীগের হাতে আর কি ট্রাম্প কার্ড আছে রাজনীতির মাঠ টিকে থাকার জন্য? এখন আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যারা সাহসী সাংবাদিক, তারা কখনো প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কখনো যাননি। যে তেলবাজি করে প্রশ্ন করা হয়, একজন সাংবাদিক প্রশ্ন করলেন আর প্রধানমন্ত্রী বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা একটু কোটা পাবে? সেখান থেকে কিন্তু আন্দোলন শুরু। পরের দিন ওবায়দুল কাদের বলছিলেন যে আমাদের এই ছাত্র আন্দোলন বন্ধ করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তখন এটা দানা বেঁধে, কারণ আমাদের ছাত্ররা দীর্ঘ স্বাধীনতার পরে 53 বছর পর আজকে তারা বলছে, নিজেদেরকে তারা রাজাকার বলছে, মনে দুঃখে ক্ষোভে। সেটার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট আছে, ওই আগে ক্ষোভে করছে। কিন্তু এখন সরকার, বর্তমান সরকার কি রাজাকারটা তারা শিক্ষার্থীদের ভাষায় হচ্ছে যে আমি কে তুমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। এটা যদিও তৎকালীন আমাদের মানে ওই সময়ের গণমাধ্যমে আসলে সেভাবে ফলাও হয় নাই, এখন বলা হচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছি, তার মানে ভোটের মাঠের যে রাজনীতি, ভোটের মাঠের যে ট্রাম্প কার্ড আওয়ামী লীগের হাতে, তাহলে সর্বশেষ অস্ত্র কি? আর অস্ত্র এখন এটাই, কারণ তারা গত টানা 16 বছরের বেশি ক্ষমতা থাকবার পরে তাদের ভিতরে দাম্ভিকতা, অহংকার এসে গেছে, যার কারণে তারা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যত রকম অন্যায় পাপ করে গেছে। এখন তাদের যেহেতু তার প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের সন্তানরা, তাকে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন সে আবার বাংলাদেশে ঢুকতে চাইলে তাকে ট্রাম্প কার্ড ব্যবহার করতে হবে। আমরা আসবো সেদিকে, কিন্তু আমরা যে বিষয়টি একটু জানতে চাচ্ছি, এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সরকার নানানমুখী তৎপরতা চালাচ্ছে দেশকে স্থিতিশীল করতে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে আবার
মানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা মামলা হয়েছে বলে নানান জায়গায় পত্রপত্রিকায় বলা হয়েছে, বিশেষ করে ভারতের গণমাধ্যমে অনেক রকম। আমি যদি বলি আপনাকে, বিবিসি বেশ কিছু তথ্য দিয়ে নিউজ করেছে যে এগুলি আসলে ফেক নিউজ, তারা ফ্যাক্ট চেক করে তারা ইয়ে করেছে। তো সেগুলি একটা দিক, কিন্তু এই আন্দোলনকে বা এই আন্দোলন যে ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে, এই মুহূর্তে সরকারের করণীয় কি? আসলে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমরা আগে যে তত্ত্বাবধায়ক গুলো দেখেছি তারা আরো শক্ত ভূমিকা নিয়েছে, কিন্তু বর্তমান এদের মধ্যে ধীর স্থির মনোভাব। তারা আদৌ কি করবেন, কি করতে পারবেন, আমরা কিছুই বুঝতে পারছি না। কারণ এখানে আমাদের সমস্যা না তাদের সমস্যা আমরা জানি না। আমরা এর আগে লতিফুর রহমান দেখছি যে তত্ত্বাবধায়ক হওয়ার সাথে সাথে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মুখ ঢাকতে বাধ্য হয়েছে, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু একদিন দুই দিন না যেতেই আজকে তারা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, ডাকাতি করছে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করছে। এবং ভারতীয় মিডিয়ার কথা আপনি যেটা বললেন, এই ভারতীয় মিডিয়ায় প্রচুর শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট করেছে। এখন আপনি এখানে আসবার আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম, RTV, সম্ভবত রিপাবলিক টিভি। ওই রিপাবলিক টিভিতে রিপোর্টার সাউন্ড কমিয়ে দিয়ে বাংলাদেশের মিছিল দেখাচ্ছে, আর সে বলছে শেখ হাসিনাকে আনবার জন্য আন্দোলন, অথচ তারা আন্দোলন করছে মন্দির রক্ষার জন্য। আন্দোলনটা হচ্ছে একটা বিষয়, কিন্তু রিপোর্টার বলছে আরেকটি বিষয়। আমি একটু যোগ করে জনাব শাহ আলম, আপনি যে টিভি বা ভারতের যে সব চ্যানেলের কথা বলছেন, এগুলি অলরেডি ফ্যাক্ট চেক আজকে আমাদের বাংলাদেশি মিডিয়াতে প্রচার হয়েছে। বিবিসি করেছে, আল জাজিরা করেছে। আমার কাছে এখানে আল জাজিরার বেশ কিছু রিপোর্ট আছে, বিবিসির কিছু রিপোর্ট আছে। তারা বলেছেন এগুলি একেবারেই যেসব নামধারী নাম সর্বস্ব টিভি চ্যানেল নামে, এগুলি সো কল টিভি চ্যানেল এগুলিকে প্রচার করছে, আসলে এগুলি কোনো ভিত্তি নেই। সুতরাং আমরা সেদিকে না যাই। এগুলি মানুষ এখন জানে, ফ্যাক্ট চেকের যুগে আমরা আছি, সবাই এগুলি আসলে কম বেশ বিশ্বাস করে। তারপরেও সমাজে এটার ইম্প্যাক্ট আসলে কতটুকু, সরকার কি করতে পারে এগুলি রোধকল্পে? আসলে আমার কেন যেন মনে হলো উপদেষ্টাদের আরো শক্ত ভূমিকা নিতে হবে। জি, তাদের একটা ডিটারমিনেশন থাকতে হবে। জি, কতগুলো রক্তের বিনিময় এত ছাত্র আমাদের স্বাধীনতা যুদ্ধ মৃত্যুবরণ করেনি। আপনি জানেন এই দেশের মানুষ 5টি আন্দোলনের সাথে 52, 69, 71, 90 এবং 2024 সবগুলো আন্দোলনের সাথে ছাত্র জনতা জড়িত, এবং ছাত্র জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে কালিমা লেপন করবার জন্য, তাকে ব্যর্থ করবার জন্য, ফেইল্ড স্টেট বানাবার জন্য এখন মূলত চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। পুলিশরা মাত্র কিছু কিছু ব্যারাকে অফিসে আসছে, আর চরম ডাকাতি চলতেছে, মানুষের মধ্যে আতঙ্ক। আমি এখন আসার সময় আমি দেখলাম যে মানুষের মধ্যে আতঙ্ক, কি হতে যাচ্ছে, কি হবে, আদৌ কি এরা পারবে কি পারবে না, এরকম প্রশ্ন মানুষের মধ্যে দানা বেঁধে আছে যে এই চরম স্বৈরাচারী সরকার কি আবারও আসবে। কারণ আপনারা দেখেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি একবার একরকম কথা বলেন এবং এই জাতিকে বিভ্রান্ত করছেন। তা আমি মনে করি তত্ত্বাবধায়ক যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের শক্ত ভূমিকা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শক্ত ভূমিকা ছাড়া কখনো এই শক্তিশালী গণতন্ত্রহীন একক ক্ষমতাশালী আওয়ামী লীগের ঠান্ডা করবার কোনো সুযোগ নেই। জি, আমরা যেমনটা বলছিলাম যে এই যে সরকার এমন এক শাসন ব্যবস্থা কায়েম করে গেছেন, বিশেষ করে আপনি যদি প্রশাসনিক স্তরগুলিতে দেখেন, পুলিশে দেখেন, বিচারাঙ্গনে দেখেন, কাউকে আসলে নির্দলীয় বা নিরপেক্ষ কাউকে পাওয়া যাচ্ছে না, সঠিক জায়গায় সঠিক মানুষকে পাওয়া যাচ্ছে না, কারণ সবাই দলের লেজুর ভিত্তিতে জড়িত। যেমন আমি যদি আপনাকে বলি, আপনি জানেন নিশ্চয় যে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে। সকালে একজন ভারপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন, তার আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি সেটা গত পরশুদিন
তিনি ফুল কোর্ট সভা ডেকে ছাত্রদের আন্দোলনের মুখে স্থগিত করতে বাধ্য হয়েছেন। বলা হচ্ছে যে তিনি একটি জুডিশিয়াল কু করতে চেয়েছিলেন। এই যে একটা অবস্থা, এই অবস্থা আসলে কাকে বসাবে এই সিচুয়েশন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য? আসলে এই প্রশ্নটা এসছে বোধ শেখ হাসিনার পক্ষ থেকে, জি, যে শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার পরে যোগ্য সত্তা সম্পন্ন কেউ আছে কিনা, হোয়াট নেক্সট, হু উইল বি দ্য নেক্সট ফর আস। আমি আপনি আজকে এখানে দায়িত্বহীন ভাষায় বলি, যদি আপনাকে একটা চেয়ারে বসানো হয়, আপনি আপনার যোগ্যতা দিয়ে কাজ করতে পারবেন। এখন শেখ হাসিনা তার স্বৈরাচারী রিজিমকে শক্তিশালী করবার জন্য উনি আইনের শাসনের মুখের মধ্যে তালাবদ্ধ লাগিয়ে রেখেছেন, যার কারণে আপনি আজকে এই প্রশ্নটা করার সাহস পেয়েছেন যে কাকে বসাবে। আমার 17 কোটি মানুষের মধ্যে কত যোগ্যতা সম্পন্ন লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ আছে, কিন্তু আপনি তাকে খুঁজে বার করতে হবে। কিন্তু স্বৈরাচারী রেজিম তো এটাই বলবে, তার স্পর্ধা এখানেই, কারণ এখানে ভয়ের সংস্কৃতি, ভয়ের যে সংস্কৃতি, ক্ষমা করার যে সংস্কৃতি, অন্যায় করবার পরও কোনো বিচারের আওতায় আনা হয় নাই। বরং আপনি একটি ন্যায়বান কথা বলেছেন, ভালো কথা বলেছেন, আপনাকে আপনার পত্রিকা থেকে টেনে নিয়ে গেছে। আমরা মাহমুদুর রহমান সহ বড় বড় সাংবাদিকের উপরে যে অত্যাচার অবিচারগুলো আমরা দেখেছি, এগুলো করার পরেই তার ভিতরে এই প্রশ্নটা জেগেছে যে আমি ছাড়া আর কে আছে, যার কারণে আপনিও সেই প্রশ্নটা করলেন কে আছে। এখন আমি আপনার যদি চেয়ারে বসি, আমরা কি পারবো না? কথা বলবার সুযোগ ছিল না, ভয়েস যে বন্ধ ছিল, ব্যাগিং দ্য ভয়েস, আপনার ভয়েসটা যেভাবে আটকে দেওয়া হয়েছিল, এই আটকে দেওয়ার সাহস থাকার কারণেই, আয়নাঘরের কারণে, ডিবির কার্যালয়ের এই মানবতা বিরোধী অপরাধের কারণে সে এই ব্যর্থহীন ভাষায় কথা বলতে পারছে, সাহস করেছে যে আমার পরে আর কে আছে। কিন্তু আমার পরে বহু লোক আছে, আমি আজকে যদি মারা যায়, না থাকি, আপনি যোগ্যতা সম্পন্ন লোক বহু এখানে আনতে পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। কিন্তু কাকে বসাবে এই প্রশ্ন করলে আমার মাথা গরম হয়ে যায়, কারণ আপনি তো স্বৈরাচারী শাসনের মধ্যে আছেন। এখানে তো আপনার মেধার যোগ্যতা সাহসের কোন দাম নাই। আপনি কিসের মেধা আছেন? আপনি তো এই যে সাংবাদিক সম্মেলনে আমাদের সাংবাদিক ভাইরা যে ধরনের প্রশ্ন করেছে, সাধারণ মানুষ, গ্রামের মানুষ পর্যন্ত গালাগালি করেছে, তাহলে আপনি একজন নির্ভীক সাংবাদিক হিসেবে আপনার কি অবদান রইল? আপনার কোনো সুযোগ পাইছেন আপনি আমরা মেধা প্রকাশ করবার? আমরা মনে করি সাংবাদিকদের সেখানে দায় আছে, এবং এই যে গণহত্যা হয়েছে, যেসব সাংবাদিক গণহত্যায় মদদ দিয়েছে, আমরা মনে করি তারা জাতির কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে। তারা তাদের দায়িত্ববোধ থেকে তারা যে কাজটা করার কথা ছিল সেটি করেনি। যে আমরা অনেক কথা শুনেছি, জনাব শাহ আলম, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, শুনেছেন। আশা করি আমাদের সাথে থাকবেন, নিউ নেশনের মাল্টিমিডিয়ার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।